তুই রুমে একা থাকবি। তারপর ওই ছেলেকে তোর রুমে ডেকে এনে মিথ্যা একটা নাটক তৈরি করবে, যেন সবাই বিশ্বাস করতে রাজি হয় ওই ছেলে তোর সর্বনাশ করতে চেয়েছে। এতে ওর সাথে তোর বিয়ে ওনারা দিবে না। এরা কে এই খ্যাত ছেলে? আর তোর সাথে এগুলো কি কথা বলছে? দোস্ত ওর কথা বাদ দে। ইরা, এই ইরা, কতক্ষণ আর ঘুমাবি? এবার তো ঘুম থেকে ওঠ। সকাল সকাল কি শুরু করলে আম্মু তুমি? ঠিকমতো ঘুমাতেও তো দাও না। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে। কেন আম্মু? আজকে তো ভার্সিটি অফ। তা আমি জানি, আজকে তোর বড় চাচার ছেলে আসবে। ও আসবে ভালো কথা, ওর জন্য আমি কেন রেডি হব? ওকে রেল স্টেশন থেকে নিয়ে আসতে হবে। কেন, সে কি একা একা আসতে পারে না? একাই যদি আসতে পারতো তাহলে তো তোকে নিয়ে আসতে বলতাম না। বড় চাচার ওই গ্রাম্য খ্যাত ছেলেটার কথা বলতেছো? খ্যাত কই দেখলি? ছেলেটা অনেক ভদ্র, আবার একটু বেশি সহজ সরল। 18 বছর ধরে ওই ছেলেকে দেখিনি, তাছাড়া ওকে আমি চিনব কি করে? আমরা তো আগে গ্রামে থাকতাম, তোর বাবার চাকরির জন্য আমাদের শহরে আসতে হয়েছে। তোর বড় চাচা তো গ্রামেই থেকে গেল, তারপর আমরা তো তোর বড় চাচার সাথে কথা বলি, কিন্তু তুই তো ওনাদের সাথে ঠিকমতো কথাটাও বলিস না। আম্মু তুমি ভালো করে জানো কেন আমি ওনাদের সাথে কথা বলি না। ছোটবেলায় তোর মুখে একটা চুমু দিয়েছে বলে তুই এই নিয়ে এত রাগ করে আছিস? রাগ করবো না কি করব বলো? ও কেন আমাকে চুমু দেবে? আমি বড় চাচাকে যখন জানালাম, উনি বলল আমরা এখনো ছোট, সেজন্য এরকমটা হতেই পারে। উনি তো ঠিকই বলেছে, তখন তো তোর বয়স 5 বছর, সেজন্য ছোট বোন হিসেবে চুমু দিয়েছে একটা, কিন্তু সামান্য একটা চুমুর জন্য এইরকম করবি কে জানতো? আচ্ছা, এখন উঠে গিয়ে ওকে নিয়ে আয়। কোনো ছবি বা মোবাইল নাম্বার দাও। তুই আগে ফ্রেশ হয়ে নিচে নাম, আমি তখন দিচ্ছি। 30 মিনিট পরে ইরা নিচে নামে। নিচে নামার পরে ইরার মা একটু অবাক হয়, কেননা ইরা একটা টি শার্ট আর প্যান্ট পরেছে। এইসব কি ইরা? একটা জামা তো পরতে পারিস। দেখো আম্মু, এসেছে তো গ্রাম থেকে, তার উপরে একটা খ্যাত ছেলে, ওকে নিয়ে যে যাচ্ছি এটাই ওর জন্য অনেক কিছু। এখন কি দিবে দাও, দেরি হয়ে যাচ্ছে। মোবাইল নাম্বার নিয়ে বেরিয়ে পড়ে রেল স্টেশনের দিকে। ওখানে এসে জানতে পারে ট্রেন অনেক আগেই এসেছে, সেই জন্য ওই নাম্বারে কল দেয়। দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করে। ওই কুত্তা, ফোন ধরতে এতক্ষণ লাগে? এরকম অদ্ভুত ভাষা শুনে ছেলেটি তো রীতিমতো অবাক হয়। কেউ যে এরকমভাবে কথা বলবে তা বুঝতে পারেনি, সেই জন্য। আপনি কেডা? আমাকে এইভাবে তুই তো করে করছেন কেন? ওই তোর নাম আকাশ তো? হ্যাঁ, আমি আকাশ, কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, তুই কোন জায়গায় আছিস সেটা আমাকে বল। আমি তো 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়া, আমি আসতেছি। 30 মিনিট পরে ওখানে এসে দাঁড়ায়, তারপর আশেপাশে খুঁজতে থাকে। তখনই একটা ছেলে পিছন থেকে ইরার কাঁধে হাত রাখে। এতে ইরা তো রেগে পিছনে তাকিয়ে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দিয়ে ছেলেটার দিকে তাকায়। মাথায় চুল আর চুলে সরিষার তেল দেওয়া, ঢোলা একটা শার্ট আর একটা প্যান্ট, তার উপর সাধারণ একটা স্যান্ডেল পরে এসেছে। দু হাতে দুটো ব্যাগ, এক কথায় খ্যাত বলে যাকে। বেয়াদব কোথাকার, মেয়ে দেখলে স্পর্শ করতে ইচ্ছে করে। আপনি কিন্তু ভুল বুঝছেন আমাকে। আমি ভুল বুঝতেছি, তাও তোকে? তা কে তুই? আপনি মনে হয় ইরা। তুই কি করে জানলি আমি ইরা? ছোট আমা বলেছিল আপনার কথা, যে আপনি আসবেন। কিন্তু তুই কি করে চিনলি আমি সে? না চেনার কি আছে? ছোটবেলায় আপনার ঠোঁটে একটা তিল ছিল, তার সাথে হাতে এই কাটা দাগটা, যে দাগটা আমার হাতেও আছে। তার উপর ছোট আম্মা বলে দিয়েছে আপনি টি শার্ট আর প্যান্ট পরে এসেছেন। এইগুলো দেখে বুঝতে পেরেছি। বাহ, তোকে দেখি যতটা হাঁদারাম মনে হয় ততটা না। আমার পেছনে আসতে থাক। একটা ব্যাগ তো ধরবেন। তোর ব্যাগ আমি কেন ধরবো? না ধরলে আমি এখান থেকে যাব না কোথাও। তাহলে তো আরো ভালো, আমি বাসায় একাই চলে যাব। আমি কিন্তু ছোট আম্মাকে বলে দেবো এই কথাগুলো। এই কথাটা শুনে ইরা কিছু বলল না। একটা ব্যাগ নিজের কাছে রাখে আর হাঁটতে থাকে। বাকিটা আকাশ নিয়ে আসছে। আপনাদের এবার পরিচয়টা দিই। ইরা আর আকাশ আপন চাচাতো ভাই বোন।
ইরা ওর বাবা মার সব কথা শোনে, তবে যদি সেটা রাখার মতো হয় তাহলে। বাকিটা আপনারা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। ওরা গাড়ির কাছে আসে। পেছনের সিটে বসে পড়। এইগুলো ডিকির মধ্যে রেখে দে। সেটা আবার কি? কাকে কি বলছি আমি? অসহ্য একটা। নিজের হাতে সবকিছু ডিকির মধ্যে রেখে দেয়। তারপর আকাশ পিছনে বসলে ইরা গাড়ি ড্রাইভ করতে থাকে। অন্যদিকে ইরার আব্বু ওগো, কোথায় তুমি? কি হয়েছে বলো? এটাকে কি পাঠিয়ে দিয়েছো? অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, আর ওদের আসারও সময় হয়ে গেছে। তা সব রান্না করেছো তো? সব রান্না করা শেষ। আকাশের যত্নের কোনো কমতি যেন না হয়। ছেলেটা 18 বছর পরে আমাদের পাশে আসবে, ওর অযত্ন যেন না হয়। তুমি কোনো চিন্তা করো না, ওর কোনো অযত্ন হবে না। আমি তো শুধু তোমার মেয়েকে নিয়ে চিন্তায় আছি। কি যে করব বুঝতে পারছি না। যে হোক না কেন, ইরাকে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ওর যদি অপমান হয় তাহলে বড় ভাইয়ের সামনে কোন মুখ নিয়ে যাব বলো তো? তুমি কোনো চিন্তা করো না, আকাশের কোনো অযত্ন হবে না। তুমি অফিসে কি যাবে না? ছেলেটির সাথে আড্ডা দিব আজকে, কালকে যাবো একসাথে। তাহলে তুমি বসো, ওরা আসুক, তারপর বাকি কথা। এদিকে পথের মধ্যে ইরা আর আকাশের ঝগড়া শুরু হয়েছে খাওয়া নিয়ে। আকাশ রাস্তায় ফুটপাতে চা খাবে, কিন্তু ইরা কোনোভাবেই গাড়ি থামিয়ে এখানে চা খাবে না, কেননা ইরা এসব জায়গায় চা খায় না, সেই জন্য। ওই ছোট লোকের বাচ্চা, আর যদি একবার গাড়ি থামানোর কথা বলেছিস তোকে বের করে দেবো গাড়ি থেকে। তাহলে আমিও ছোট মাকে সব বলে দেব। উফ, কোন ছেলের জ্বালায় পড়লাম যে আমি। দেখ, বাসায় যেতে আর মাত্র 15 মিনিট লাগবে। সেজন্য বাসায় ফিরে চা খাবি। এখানে আমি গাড়ি রেখে যদি চা খেতে যাই, ট্রাফিক পুলিশ এসে জরিমানা করবে। তার উপর অন্য গাড়িদেরও অসুবিধা হবে। তো এটা বুঝিয়ে বললেই তো হতো। শুধু শুধু এতক্ষণ এত বকবক করলেন যে? যাক বাবা, এখন অন্তত বুঝেছে কিছুটা। কিছু কি বলবেন আমাকে? তোকে কোনো কিছুই বলিনি, চুপ থাক। এরপর কিছুক্ষণের মধ্যে ওরা বাসায় আসে। বাড়িটা দেখে আকাশ তো অবাক হয়ে যায়, কেননা বাড়িটা ছিল অনেক বড়। ভিতরে যাওয়ার সময় ব্যাগ এটা কে নেবে? কোন ব্যাগ? আমার হাতে থাকা ব্যাগটা। নিজের ব্যাগ নিজে নিয়ে বের হও। তাছাড়া তুই একটা কথা বলতো, কি কথা? তোর শরীর তো ঠিক আছে, সামান্য 2টা ব্যাগ নিতে পারছিস না? আচ্ছা নিতেছি আমি সব ব্যাগ। ব্যাগ নিয়ে ভিতরে আসে। ভিতরে ওর চাচা চাচিকে সালাম দেয়। ওনারাও আকাশের সাথে কথা বলতে থাকে। তা আকাশ, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়নি, কিন্তু চাচা ও আমাকে চাও খেতে দেয়নি। আচ্ছা তুমি বসো, আমি চা করে আনছি। ইরা, ওর ব্যাগগুলো রুমে দিয়ে আয়। আর আকাশ, তুমি ইরার সাথে রুমে যাও, ও তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিবে। আমাকে কি কুলি মনে হয় তোমার মা? তুই তো উপরেই যাচ্ছিস, ওকে রুমটা দেখিয়ে দে, ছেলেটা একটু ফ্রেশ হয়ে নিক। ততক্ষণে আমি নাস্তা আর ওর জন্য চা করে নেই। দেখো আম্মু, আমি পারবো না। দেখেছেন ছোট মা, ও পুরো রাস্তায় আমাকে বকাঝকা করেছে। ওই, এত বড় ধামড়া ছেলে তুই, তোকে আমি বকাঝকা করবো কি করে? এত কথা শুনতে আমি চাই না, তুই ওকে রুমে দিয়ে আয়। অনেকটা বিরক্ত নিয়ে আকাশকে রুম দেখিয়ে দিয়ে ইরা ওর রুমে চলে আসে। রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে নেয়। অনেকটা পথ জার্নি করে এসেছে, সেই জন্য আকাশ শুয়ে আছে। অন্যদিকে ইরা নিচে নামে। ইরা, আকাশকে চা দিয়ে আয়। আম্মু, তুমি কি আমাকে বলতেছো? তোকেই বলছি। বাসায় এত লোক থাকতে ওই ছেলেকে আমি কেন চা দিয়ে আসবো? ও তো চাচাতো ভাই, তুই যদি এইরকম করিস ছেলেটা তো অনেক দুঃখ পাবে। সে যা ইচ্ছে ভাবুক, তোমরা ওই ছেলেকে নিয়ে এত আদিক্ষেতা দেখাচ্ছ কেন? ইরা, তুমি কি ভুলে গেছো ও তোমার বড় চাচার ছেলে? ভুলিনি বলেই তোকে সহ্য করে যাচ্ছি আমি, নয়তো অনেক আগেই বের করে দিতাম। ইরা, তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছো। তোমরা জানো আমি এইরকম ছোট লোক আর খ্যাত ছেলেকে দেখতে পারি না। তার ওপরে তোমরা কেন যে... ইরার মা, তুমি বরং দিয়ে আসো। ওর নাস্তা করা হয়ে এলে ওকে নিয়ে নিচে আসো, একসাথে আমরা বসে কথা বলবো। আচ্ছা, আমিই যাচ্ছি। ইরার আম্মু চলে যায় নাস্তা নিয়ে। নাস্তা করার পরে আকাশ, ইরার কথায় কিছু মনে করো না।
ও এখনো ছোট, তাছাড়া ও শহরে বড় হয়েছে, ওর একটু অন্যরকম তো থাকবেই। আচ্ছা, তুমি তাহলে নিচে নামো, আমরা একসাথে বসে কথা বলবো। আচ্ছা ছোট মা। কিছুক্ষণ পরে নিচে নামে। নিচে নেমে আকাশ সবার সাথে কথা বলতে থাকে। তখন অবশ্য ইরা ওখানে ছিল না। ওনারা পারিবারিক আলোচনা করতে থাকে। কিছুটা সময় যাওয়ার পরে আকাশ, তুমি তো ঠিকভাবে পোশাকও নিয়ে আসনি। একটা কাজ করো, আমি এটাকে বলে দিব, ও তোমাকে নিয়ে শপিং করিয়ে দিবে। কখন যাব? ইরাকে বলে দেখি ও কখন যেতে পারবে, তারপর তোমাকে জানাবো। তুমি বরং রুমে এসে এখন ঘুমাও। ঠিক আছে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় যখন খাবার খেতে বসে সবাই, তখন ইরা, কি কাল ফিরে আসিস? কেন আব্বু? আকাশকে নিয়ে একটু শপিং করতে যাবে। আমি কেন ওকে নিয়ে শপিংয়ে যাব? ও তো তেমন শার্ট প্যান্ট আনেনি, সেজন্য ওকে শপিং করিয়ে দিবি। ইরা কোনো মতে হ্যাঁ বলে, কেননা মুখের উপরে না বলে দিলে ওনারা অনেক দুঃখ পাবে সেই জন্য। পরের দিন সকালে আকাশকে নিয়ে বের হয় শপিং মলে। ওই শোন, ওখানে এসে কোনো উল্টোপাল্টা কিছু করবি না, মনে থাকে যেন। আমি চুপ করেই থাকবো। ওটা পারলে তো ভালোই হয়। আমি যা যা কিনে দেব তা চুপচাপ নিতে থাকবি। তোর কোনো পছন্দ থাকলে সেটা বলবি, কিন্তু দাম দেখে। আবার উল্টোপাল্টা কোনো কথা বলবি না, আমি কোনো কথাই বলবো না। মনে থাকে যেন। কিছুক্ষণের ভিতরে ওরা চলে আসে শপিং মলে। ওখানে ওরা একটা শপে আসে। এত বড় দোকানে তো আমি কখনো আসিও নাই। আসতে বল, কেউ শুনে যাবে। একদম চুপ থাক। আচ্ছা, তাই থাকবো। একটু পরে ইরা ওর পছন্দ মতো কিছু কিনে দিতে থাকে। আকাশও সেগুলো ওর কাছেই রাখে। কিছুক্ষণ পরে এইগুলো পরে আয়, দেখ ঠিকমতো তোর ফিটিং হয় কিনা। কথাটা শুনে আকাশ ওখানেই শার্ট খুলতে যাবে, তাই ইরা দেখে। কি করছেন এটা? আপনি তো বললেন পড়ে দেখার জন্য। তাই বলে এখানে তো পড়তে বলিনি। কিন্তু এখানে ছাড়া আর কোথায় পড়বো? হায় আল্লাহ, এই কোন জায়গায় আসলাম আমি? এই ছেলে তো দেখি আমাকে পাগল করে দেবে। কি হলো, চুপ করে আছেন কেন? আয় আমার সাথে। আকাশকে সাথে করে ট্রায়াল রুমে নিয়ে যায়। রুমটা দেখিয়ে দেয়। ভিতরে এসে পড়ে দেখতে থাকে। অন্যদিকে অন্য ট্রায়াল রুম থেকে রিয়া বের হয়। রিয়া তো ইরাকে দেখে। কি রে, তুই এখানে কেন? তার আগে এটা বল, তুই এখানে কেন? আমি তো এসেছি আমার জন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো এমনি এসেছি এখানে। কি হয়েছে সত্যি করে বল তো। ওই কিছু হয়নি তো। এদের কথার মাঝে আকাশ বের হয়ে আসে সবটা হাতে নিয়ে। এসেই ইরাকে বলে, কি সব কিনলো? এত টাইট, আমি তো এইগুলো পরে হাঁটতেও পারবো না, তার ওপর এত দাম এগুলোর। তার চেয়ে ভালো হবে আমরা বাইরে ফুটপাত থেকে নিয়ে নেব। কথাগুলো বলতে থাকে। অন্যদিকে ইরা যে বারবার আকাশকে চুপ থাকার জন্য বলে তা খেয়ালও করছে না। রিয়াও অবাক হয় ছেলেটাকে ইরার সাথে এভাবে কথা বলে দেখে। সেই জন্য দোস্ত, কে এই ছেলে? তার আগে এটা বলুন, আপনি কে? আমি কে সেটা পরে বলছি। ইরা, কে এই খ্যাত ছেলে? আর তোর সাথে এগুলো কি কথা বলছে? দোস্ত, ওর কথা বাদ দে। বাদ কেন দিব বল। সেটাই তো, বাদ কেন দেবে? আচ্ছা, আপনি কে বলুন তো? আমি ইরার বান্ধবী, তা তুই কে? থাক না ওর কথা। থাকবে কেন বল তো? একটা ছেলে তোর সাথে এভাবে কথা বলে যাবে, আমি সেটা চুপ করে শুনবো? তুই ভাবলি কি করে? এই ছেলে, বল তুই কে? আমার নাম পারভেজ হোসেন আকাশ, আর আমি এরার। রিয়া, ও হচ্ছে আমার বাড়ির দেখাশোনা করে। কিন্তু তুই ওকে নিয়ে এখানে কেন? বাবা বলেছে ওকে কিছু শপিং করিয়ে দিতে। তুই তো জানিস আমি বাইরে থেকে কোনো কিছুই কিনতে পারি না। সেটা তো জানি। আচ্ছা তুই আমার সাথে চল, আমরা কিছু খেয়ে নেব। তো আমাকে কি নেবেন না? ইরা, নিয়ে চল এটাকেও। এদিকে ইরা তো কোনো কিছুই ভেবে পাচ্ছে না কিভাবে আকাশের থেকে নিজেকে দূরে রাখবে। কিছুক্ষণ পরে ওরা শপিং মলে ক্যান্টিনে এসে খেতে থাকে। ইরা আর রিয়া তো গল্প করতে করতে দিন পার করে দিচ্ছে। তখনই আকাশের মোবাইলে একটা কল আসে। তবে আকাশের আইফোন দেখে ইরা একটু বেশি অবাক হয়। কলে কথা বলার জন্য একটু সাইডে চলে যায়। ইরা, এই খ্যাত ছেলেটার কাছে এই মোবাইল? আমি নিজেও তো তাই দেখতেছি। আচ্ছা, ওর পরিচয় তো সবটা বললি না। ইরা সবটা পরিচয় বলতে থাকে। সবটা শোনার পরে রিয়া একটু বেশি অবাক হয়। তারপর আচ্ছা, তুই যদি চাস
ওকে বাসা থেকে বের করে দিতে পারবো। সেটা কিভাবে? আমি তোর বাসায় কাল বাদে পরের দিন আসবো, তখন বলবো সবটা। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণের মধ্যে আকাশ কথা শেষ করে ওখানে আসে, তবে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল ওকে। কি ব্যাপার, এত চিন্তিত কেন? চিন্তিত বলতে কিছু মনে করবেন না তো? একটা কথা বললে। কি কথা বল। তুই আবার ওকে প্রপোজ করবি না তো? তুই কি ফাজলামো বন্ধ করবি? ওই তুই বল। এই শপিং মলের 3টা দোকানে বোমা রাখা আছে। কি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা কিন্তু ঠিকই আছে। শপিং মলের ভেতরে বোমা আসবে কি করে? সে যেভাবেই আসুক না কেন এসেছে। আমাদের এখান থেকে বের হতে হবে, আর 30 মিনিট পরেই বোমাগুলো ফাটবে। ইরা, তোর চাচাতো ভাই মনে হয় ড্রিঙ্কস খেয়ে আবোল তাবোল কথা বলা শুরু করে দিয়েছে। আমারও তাই মনে হয়। দেখো, এখানে থাকলে বিপদ হতে পারে। আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। আমরা না হয় চলে যাব, কিন্তু এতগুলো মানুষ, তাদের কি হবে? পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখানে। ওনারা এসে বাকিদের এখান থেকে বের করবে। আমি বললে তো কেউ এখান থেকে বের হওয়া তো দূরের কথা, বিশ্বাসও করবে না, যেমনটা আপনারাও করছেন না। ঠিক তাই। তা তোকে কে বললো এসব কথা? আর কে কল করেছিল? কল কে করেছিল তা আপনাদের না জানলেও চলবে। এখন চলুন, বের হতে হবে এখান থেকে। আমরা কোথাও যাচ্ছি না। এইদিকে কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে সবাইকে এখান থেকে বের হতে বলে। পুলিশ এসে বলাতে ওরাও একটু অবাক হয়। এবার তো বিশ্বাস হয়েছে আমি কোনো মিথ্যা কথা বলিনি। রিয়া, চল আমরা বের হই। ওরা এখান থেকে বের হয়ে যায়। আকাশকে নিয়ে ইরা ওর বাসায় চলে আসে। বাসায় এসে ওর বাবা মাকে সবটা বলে। ওনারা শুনেও কিছুটা অবাক হয়। অন্যদিকে পুলিশ বোমাগুলো খুঁজে পায় আর বোমা স্কোয়াডে এসে বোমাগুলো নষ্ট করে দেয়। সবটা খবর ডেভিল জানার পরে এটা হতে পারে না। কি হয়েছে বস, আপনি এরকম করছেন কেন? তোরা বুঝতে পারছিস না কেন আমি এরকম করতেছি? না বস। টিভিতে থাকা নিউজটা দেখ, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। ওরাও খবর দেখতে থাকে। অন্যদিকে আকাশ রুমে বসে আছে, সাথে ভাবতে থাকে কারা এই কাজটা করতে পারে, এই নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে ইরাও ওর রুমে বসে ভাবতে থাকে কে কল করেছিল আকাশকে। আচ্ছা, ওর মতো একটা গ্রাম্য খ্যাত ছেলেকে কি কল দিয়ে এই কথা বলল? যদি বলারই থাকতো তাহলে বাকিরা কেন জানতে পারলো না? আচ্ছা, কি থেকে কি হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দুদিন পরে ইরা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তখন এরা, তুই কি ভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ, কেন আব্বু? আকাশকেও নিয়ে যা। ছেলেটা আসার পর ঠিক মতো এই শহরটা ঘুরেও দেখতে পারে না। ওকে নিয়ে আমি কেন বের হব বলো তো? তাছাড়া ওই ছেলে কি কাজে এসেছে, কতদিন থাকবে, এই সব কোনো কিছুই তুমি আমাকে জানালে না। তাছাড়া তুমি এটা বলো, ওই ছেলে যাবে কখন এই বাসা থেকে? ও যাবে মানে? যাবে মানে এই বাসা থেকে কবে বের হবে? ও এই বাসায় থাকলে সমস্যা কি হচ্ছে? ইরা, তোর বাবা তো ঠিকই বলতেছে, ও এই বাসায় থাকলে সমস্যা কি? আম্মু, তুমিও দেখি একই কথা বলতেছো। ঠিকই তো বলেছি। আমি বাসায় একা একটা মেয়ে, ও একা একটা ছেলে। তোমরাও মাঝে মাঝে বাইরে যাও, আমি একাই থাকি এখানে বাসায়। তার উপর ওই ছেলে, বুঝতে পারছো কি হতে পারে? দেখ, ও কিন্তু যথেষ্ট ভালো ছেলে। এই ভালো ছেলেটাই যেদিন আমার সর্বনাশ করে বসবে সেদিন তোমরা বুঝতে পারবে। ও এতটা খারাপ না যে তোর উপর ঝাঁপিয়ে পড়বে। তুই নাস্তা কর, আমি ওকে রেডি হয়ে নিচে নামার জন্য বলছি। ছেলেটা বাহিরের কোনো কিছুই চেনে না, একা একা ঘুরবে যে তাও পারছে না। ও কি কচি খোকা যে হারিয়ে যাবে? দেখ, ওকে নিয়ে ভার্সিটিতে যাবি, তারপর কোনো রেস্টুরেন্টে খাওয়াবি, এরপর কোথাও থেকে ঘুরে আসবি। এত জায়গা যে ঘোরাতে বলতেছো, এত টাকা কে দেবে শুনি? তোর হাত খরচের জন্য প্রতি মাসে 50,000 করে দেয় তোর আব্বু, সে টাকায় কি হবে না? না, হবে না। আচ্ছা, আমি আরও 3,000 দিব, তুই খা, আমি ওকে ডেকে নিয়ে আসতেছি। ইরার মা উপরে এসে আকাশকে রেডি হয়ে নিচে নামতে বলে। 10 মিনিট পরে আকাশও নিচে নামে, তবে আকাশকে দেখে মোটেও চেনাই যাচ্ছে না, কেননা নতুন শার্ট প্যান্টটা একদম স্মার্ট লাগছে। এটা কি ওই খ্যাত ছেলে? তোর কি মনে হয়? তোকে যা যা বলেছি সেগুলো যেন মনে থাকে, কোনো উল্টাপাল্টা কিছু করবি না বলে দিলাম। কিছু করবো না আম্মু। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে চলে আসে ভার্সিটিতে। একটু পরে গাড়ি থেকে নামবে, তখনই রবি আর রনির সাথে আকাশে ধাক্কা লাগে। এতে ওরা তো অনেক রেগে যায়।
ওই চোখে দেখিস না? চোখ দুটো খুলে ফেলতে ইচ্ছে হচ্ছে। তাহলে চল ওকে নিয়ে সাইডে যাই। ওরা আকাশকে নিয়ে সাইডে যাওয়ার জন্য হাত ধরবে তখনই রনি, রবি, কি হচ্ছে? আরে এরা, এই ছেলেটাকে আমার গ্রামের খ্যাত চাচাতো ভাই। কিন্তু দেখে তো এখন খেত বলে মনে হচ্ছে না। দুদিন আগে একটু মানুষ করেছি, তাই এরকম দেখাচ্ছে। ও তাই বল। তা কি করেছে ও? আরে গাড়ি থেকে নেমেই আমার পায়ের উপর পা দিয়ে বসেছে। ব্যথা কি বেশি পেয়েছিস? অতটা বেশি না, তোর চাচাতো ভাই বললে ছেড়ে দিলাম এবারের মতন। নয়তো কি করতেন শুনি? ওই যে সাইডে নিয়ে এমন মার মারতাম, নিজের পায়ে হেঁটে বাড়ি ওঠার তো দূরের কথা, দাঁড়াতেও পারবি না। ও তাই নাকি? সেটাই। শুধু এরা চাচাতো ভাই বলে বেঁচে গেলি। দেখলি তো, আমার চাচাতো ভাই বলে ওরা তোকে দয়া করতেছে। তাহলে ভেবে দেখ, আমি না থাকলে তোর কি অবস্থা হতো। কি আর হতো, ওরা দুজনে মার খেয়ে নিচে পড়ে থাকতো। এরা তোর চাচাতো ভাই কিন্তু আমাদের অপমান করতেছে। বেশি কথা বললে তোদের দুজনকে এখানে মারা শুরু করব। ওই কি হচ্ছে এইসব? আমি তোকে বাজাতে চেয়েছি, আর তুই তো দেখি মার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। কে কাকে মারে তা তো লড়াই করার পরেই বোঝা যাবে। এই বলে ওদের দুজনকে নিয়ে একটু সাইডে আসে। তারপর ওদের দুজনকে একাই মারতে থাকে। এরকমভাবে মারতে থাকে ওরা ঠিক মতো বুঝতেও পারছে না। অন্যদিকে ইরা তো পুরোই অবাক। ততক্ষণে ওখানে রিয়া এসেও নিজেও অবাক হয়। কি রে, তো চাচাতো ভাই তো ভালোই মারামারি পারে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু ও মারামারি কিভাবে করতেছে দেখে তো একদম হিরো স্টাইল লাগতেছে। কথা কম বলে আগে ওকে থামা, নয়তো তুই কি জানিস না রনি আর রবির বাবার ক্ষমতা সম্পর্কে? তাড়াতাড়ি করে চল তাহলে। ওরা দুজনে এসে ইরা আকাশকে একটা সাইডে নিয়ে যায়, রিয়া বাকি দুজনকে সাইডে নিয়ে যায়। এরা তো চাচাতো ভাইকে কিন্তু আমি এখন দেখে নেব। তোর চাচাতো ভাই বলে ওকে কিন্তু জানে মারবো না, এক কথায় প্রতিবন্ধী বানিয়ে ওকে রেখে দেব। ওই বড় বড় কথাগুলো অন্য কোনো জায়গায় গিয়ে বলিস। তুই কিন্তু বাঁচবি না বলে দিলাম। একটুর জন্য তো তোদেরই প্রাণ যাচ্ছিল, আর তোরা কিনা আমার প্রাণের পিছনে পড়ে আছিস। তোরা যা, এখন মাথা গরম করিস না, আমরা এই দিকটা দেখছি। যাই করিস না কেন ঠিকভাবে দেখিস। পরিস্থিতি কিছুটা শান্ত হলে রবি আর রনি তো চলে যায়। অন্যদিকে ইরা আকাশকে নিয়ে ওর ক্লাসে আসে। এসে ইরার পাশে বসে যায়। আমার পাশে বসতে কি বলেছি? অন্য কোথাও তো জায়গাও নেই। ঠিক আছে, চুপ করে বসে থাকবি, কোনো উল্টোপাল্টা কথা বলবি না। ঠিক আছে, বলবো না। কিছুক্ষণ পরে স্যার এসে ক্লাস করাতে থাকে। ক্লাস শেষ হলে ওরা তিনজন আসে রেস্টুরেন্টে। ওখানে খাবার সময় চামচের বদলে আকাশ হাত দিয়ে খাচ্ছে, সেই জন্য। ওই কি করছিস তুই? আমি তো খাচ্ছি। তাই বলে হাত দিয়ে কেন খাচ্ছিস? হাত দিয়ে না খেলে তো খাবো কিভাবে? সামনে যে এতগুলো চামচ তোকে দিয়েছে, সে চামচ দিয়ে খেতে পারছিস না? তুই কাকে কি বলছিস? ও গ্রামের খ্যাত, ও কি করে চামচ দিয়ে খাবে বল? আমার তো মান সম্মান তো শেষ করে দিল। আশেপাশে সবাই কিভাবে তাকিয়ে আছে দেখ। আমরা আমাদের মতো করেই খাই, ও নিজের মতো করেই খেতে থাক। খাবার টেবিলেই কল আসে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে আমাকে এখন বের হতে হবে। তুই বের হবি মানে? জরুরি কাজে আমাকে একটা জায়গায় যেতে হবে। তুই তো ঠিকভাবে কোনো কিছুই চিনিস না, তাহলে যাবি কি করে? আর যাবি বা কোথায়? যাব কোথায় তা তো জানি না। নিচে গাড়ি আসবে, গাড়ি আসলেই ওই গাড়ি করে চলে যাব। কি, তোকে নিতে গাড়ি আসবে? গাড়ি আসা পর্যন্ত আমি বরং খাবারটা খেয়ে নেই। তুই ফিরবি কখন? সন্ধ্যার আগেই আমি ফিরবো। আবার দেখিস একা একা হারিয়ে যাস না। আরে না। কিছুক্ষণ পরে দুটো কালো গাড়ি এসে রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। ওরা এসে কল দেয়, সেজন্য আকাশ বেরিয়ে পড়ে। ইরা আর রিয়া তো অবাক হয় এত দামি গাড়ি দেখার পরে। অন্যদিকে আকাশ তো চলে যায়। এইদিকে আচ্ছা চল, আমরা কোনো শপিং মল থেকে ঘুরে আসি। দুদিন আগেই তো শপিং করলি। আরে বেশি কিছু নিব না। কম কি কিনবি শুনি? রিয়া ইরার কানে কানে কিছু বলে, সেগুলো শুনে ইরাও তেমন কিছু বলেনি। তারপর ওরা দুজনে চলে আসে শপিং মলে। অন্যদিকে আকাশ কোথায় গেল তা আপনারা এখনই জানতে পারবেন একটু পরে। স্যার, আমরা তাহলে এবার বের হবো কি? সব কিছু নিয়েছো তো? হ্যাঁ, সব কিছু নেওয়া শেষ। তাহলে চলো আমরা এবারে বেরিয়ে পড়ি। ওরা বের হয়ে একটা শপিং মলে আসে, কেননা ওই মলে একটা সিনেমা হল আছে।
যেখানে অনেক লোককে বন্দি করে রাখা হয়েছে। ওই শপিং মলে এসে ভিতরে যেতে থাকবে, তখনই ইরার সাথে আকাশের ধাক্কা লাগে। সরি, আমি আপনাকে দেখতে পাইনি। কথাটা বলে আকাশের দিকে তাকায়, কিন্তু ইরা আকাশকে চিনতে পারেনি, কেননা আকাশের পুরো শরীর কালো পোশাকে ঢাকা ছিল। তার উপর মাথায় একটা কালো হেলমেট, সাথে চোখে কালো চশমা। এক কথায় হেলমেটের ভিতর থেকে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এইদিকে ইরাকে এখানে দেখে আকাশ তো একটু বেশি অবাক হয়। আপনারা এখান থেকে বের হন এখনই। সরি তো বলেছি, তারপরেও বের করে দেবেন? আসলে এখানে কিছু লোককে জিম্মি করা হয়েছে, ওদের ছাড়ানোর জন্য এখানে আসা। সেজন্য আপনাদের জীবনও বিপদের মুখে পড়তে পারে। রিয়া, এখন কি করবি? কি আর করব, এখান থেকে চল তাহলে। ওদিকটা দিয়ে বের হয়ে যান। ওরা তো বের হয়ে যায়। অন্যদিকে আকাশ ভিতরে আসে লোকজনকে নিয়ে। ওরা ভিতরে এসে দেখে অনেক পুলিশ ওখানে ছিল। আসলে হল ছিল একদম টপ ফ্লোরে, সেজন্য নিচে থাকা অনেকে কিছু বুঝতে পারেনি। এরপর লোকদের আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্যার, পরিস্থিতি বলতেছে ভেতরে প্রায় 200 জন লোক আছে, আর ওদের মধ্যে 15 জন আছে ওই গ্রুপের। ওরা কি চায় তা কি বলেছে? এখনো কিছু বলেনি। টাকা অথবা কাউকে মুক্তি দেওয়ার জন্য কোনো কিছু বলেছে কি? না স্যার, তবে একটা কথা। কি কথা? ওরা আসলাম নামে একজনকে ছাড়ার কথা বলছিল। কোন আসলাম? 2 বছর আগে আপনি যাকে গ্রেপ্তার করেছিলেন। এখন সবটা বুঝতে পেরেছি আমি। তাহলে একটা কাজ করো, ভেতরে তো ক্যামেরা আছে, ওটা চালু করার ব্যবস্থা করো। কিন্তু স্যার, ভিতরে তো অন্ধকার, ঠিকভাবে কোনো কিছু দেখাও যাবে না। সমস্যা নেই, যা হওয়ার দেখে নেব। এই বলে সিসিটিভি দেখতে থাকে। ওখান থেকে কিছু লোকদের চিহ্নিত করে। তারপর ওরা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে, কিভাবে কি করবে না করবে সবটা ভাবতে থাকে। কিছুক্ষণ পরে তাহলে বুঝতে পেরেছো তো সবটা? জি স্যার। তাহলে এবার সবাই কাজে লেগে পড়ো। কিন্তু আমাদের কাজ কি? আমরা যাদের বের করব তাদের এখান থেকে নিরাপদে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে ওরা এক এক করে ভিতরে ঢোকে। ওখানে 15 জনের মতো লোকের হাতে বন্দুক ছিল। ওই তোরা কে? আমরা কে সেটা তোকে পরে বলছি, আগে এটা বল, আসলামকে যদি ছেড়ে দেই তাহলে কি ওদের ছেড়ে দিবি? ছেড়ে দেব। ঠিক আছে, তাই করছি। কিন্তু তোমরা যে তোমাদের কথা রাখবে তা আমরা বিশ্বাস করব কি করে? মানে ঠিক বুঝলাম না। পরে বলছি। এখান থেকে কিছু লোককে তোরা ছেড়ে দে, বাকিদের তোদের কাছে রেখে দে। তার উপর আমরা তো আছি। তোরা আবার কোনো উল্টাপাল্টা কিছু করবি না তো? আরে না। এরপর কৌশলে প্রায় 150 জন লোককে বের করে এনেছে। তার মধ্যে বেশিরভাগ ছিল মেয়ে, আর যারা নতুন বিয়ে করেছে এরকম দেখে অনেক জুটিকে বের করেছে ওখান থেকে। একটু পরে তোদের কথা তো রেখেছি, ওবার তোরা নিজেদের কথা রাখ। ঠিক আছে। কাকে যেন কল দেয়, কল দিয়ে কথা বলতে থাকে। 10 মিনিটের মধ্যে আসলামকে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে ওকে তো ছেড়ে দিয়েছি, এবার তোরা বল কি করবি? আমরা ওনার সাথে কথা বলবো। এই যে কথা বল। লোকেরা আসলামের সাথে কথা বলতে থাকে। কথা বলার কিছুক্ষণ পরে আমরা আমাদের কথা রেখেছি, এবার তোরা এদের ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। কিন্তু তোরা আবার হামলা করবি না তো? আমরা কোনো হামলা করব না, তোরা যেতে পারিস। ওই লোকগুলো ওখানে থাকা কিছু লোকদের মাথায় বন্দুক ধরে ওখান থেকে বের করে শপিং মলের ছাদে নিয়ে আসে। এবার হচ্ছে আকাশের নতুন খেলা, কেননা আশেপাশে অনেক বিল্ডিং ছিল যেখানে স্নাইপার লুকানো ছিল। আর ওরা 15 জনকে টার্গেট করে রেখেছে। শুধু আকাশের অর্ডারের বাকি। ওই আমাদের হেলিকপ্টার কোথায়? হেলিকপ্টারের কথা তো বলিনি। 20 মিনিটের ভিতরে হেলিকপ্টার চাই আমার। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। এদিকে কল দেয় ওই স্নাইপারগুলোকে, ওদের শট রেডি করে রাখার জন্য বলে। ওরাও তাই করতে থাকে। 1 মিনিটের মধ্যে ওখানে 15 জনের হেড শট করে মেরে ফেলা হয়। অন্যদিকে আসলামকে তো আরও আগেই মেরে ফেলেছে, কেননা আসলামকে ভয় দেখিয়ে এরকমটা বলিয়েছে যেন ওরা বিশ্বাস করতে বাধ্য হয়। কিছুক্ষণ পরে এদের নিয়ে যাব কি? এদের সবাইকে নিয়ে যাও, আমি একটু বের হব। কি হয় না হয় তা আমাকে জানিয়ে দিও। জি স্যার, জানাবো। অন্যদিকে ইরা আর রিয়া বাসায় আসে। ওদের দুজনকে দেখে কি রে ইরা, আকাশ কোথায়? জানি না কোথায় গেল। জানিস না মানে? আন্টি, ওর কল আসলো, তারপরে ওখান থেকেই চলে গেল। বলল তো আস্তে আস্তে রাত হবে। ছেলেটা ঠিকমতো কিছুই চেনে না, আর তোমরা ওকে একা রেখে চলে এসেছো। এত বড় একটা ছেলে, ও যদি রাস্তাঘাট না চেনে তাহলে আর কি করার? তাছাড়া তোমরা দুজন ওই ছেলেকে নিয়ে
এরকম পড়ে আছো কেন? মনে হচ্ছে ও এই বাড়ির জামাই। ঠিক ধরেছিস, ও এই বাড়িরই জামাই হবে। এই বাড়ির জামাই কি করে হবে? তোর সাথে আকাশের বিয়ে, আর আকাশ এখানে এসেছে তোকে দেখার জন্য। যদি ওর তোকে পছন্দ হয় তাহলে তোর সাথে ওর বিয়ে দিব। তোমার কি মাথা ঠিক আছে আম্মু? ও কি দেখতে খারাপ নাকি? ওর মতো একটা কাইয়া খ্যাত ছেলেকে আমি বিয়ে করব? এটা তুমি ভাবলে কি করে আম্মু? তুই বিয়ে করবি কি করবি না সেটা পরে দেখব। এখন যা উপরে, আমি তোর বাবাকে কল দিয়ে আকাশকে খোঁজার ব্যবস্থা করছি। ইরা তো রেগে রুমে চলে আসে। অন্যদিকে ইরার মা রফিক চৌধুরীকে কল দিয়ে আকাশকে খোঁজার জন্য বলে। এদিকে রিয়াও রুমে আসে। এসেই ইরা, তোর বাবা মা এটা কি বললো? সে যাই বলুক, ওর মতো খ্যাত একটা ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই ছেলেকে যদি তোর বাবা মা সামনে খারাপ বানিয়ে দিই তাহলে কেমন হয়? আইডিয়াটা মন্দ হয় না, কিন্তু কিভাবে কি করব বলতো? তুই রুমে একা থাকবি, তারপর ওই ছেলেকে তোর রুমে ডেকে এনে মিথ্যা একটা নাটক তৈরি করবে, যেন সবাই বিশ্বাস করতে রাজি হয় ওই ছেলে তোর সর্বনাশ করতে চেয়েছে। এতে ওর সাথে তোর বিয়ে ওনারা দিবে না। তোর মাথার মুন্ডু। কি বলিস? এটা তো ভালো বুদ্ধি। এরকম হলে উল্টে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেবে। ভাববে আমি তো এখন খারাপ হয়ে গেছি, সেজন্য ওর সাথে বিয়ে দিয়ে দেবে। তাহলে আর কি করা যায়? আচ্ছা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তোর মতলব কি বলতো? আমার জায়গায় তুই অভিনয়টা কর, তাহলে আমি বাবা মাকে বোঝাতে পারবো। কিন্তু তোর বাবা মা যদি ওই ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে? তোর সাথে কেন দিবে? তুই শুধু অ্যাক্টিং করে যাবি, বাকিটা আমি সামলে নিব। কিন্তু কখন করবো অ্যাক্টিং? আরও কয়েকটা দিন যাক, এর ভিতরে দেখি ওকে বকাবকি অপমান করে বের করতে পারি কিনা। যদি তাতেও কাজ না হয় তাহলে তুই কি আছিস? ঠিক আছে, দেখ তাহলে। আমি তাহলে চলি এখন। আচ্ছা যা তাহলে। রিয়া তো চলে যায়। রাত 8টায় আকাশ বাসায় ফেরে। তখন ইরার বাবা মা তো আকাশের সাথে কথা বলতেই থাকে। কোথায় গিয়েছে, কি কি করেছে সব কিছু জানতে থাকে। এর মধ্যে ওখানে ইরা চলে আসে। তোমাদের কি আর কোনো কাজ নেই? আমরা আবার কি করলাম? ওকে নিয়ে এত আদিক্ষেতে দেখাচ্ছ কেন বুঝি না আমি। এটা তোর সমস্যা কোথায়? সমস্যা আছে আমার। কি সমস্যা তোর? সেটা বাদ দাও, এখন এটা বলো, ওই বাড়ি থেকে কখন যাবে? ও এসেছে এখানে থাকতে, তাহলে ও কেন যাবে এইখান থেকে? তোমরা কেন বুঝতে পারছো না? আমি ওর মতো খ্যাত একটা ছেলেকে নিতে পারছি না। ওকে নিয়ে বের হতে আমার ঘৃণা হয়, কেমন একটা খারাপ লাগা কাজ করে। কথাটা বলার পরে রফিক চৌধুরী ইরাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ইরা তো কান্না করতে করতে রুমে চলে যায়। আকাশ, তুমি ওর কথায় কোনো কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। ও তো শহরে বড় হয়েছে, সেজন্য এরকম করবে, স্বাভাবিক। যাক, তুমি অন্তত বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি তাহলে রুমে এসে রেস্ট নাও। রুমে না এসে ইরার রুমে আসে। এসে দেখে ইরা চোখের পানি মুছে নিচ্ছে। সেই জন্য আমার জন্য আপনাকে কষ্ট পেতে হয়েছে, এর জন্য আমি দুঃখিত। আমি 3 দিন পরেই বাসা থেকে চলে যাব। এরপর আপনার চোখের সামনেও আমি কখনো আর আসবো না, কথা দিলাম। এই বলে রুমে চলে আসে। অন্যদিকে ইরা রিয়াকে আজকের ব্যাপারটা জানায়। রিয়া তো শোনার পরে তাহলে তো ভালোই। ও যদি চলে যেতে চায় তাহলে আর আমাদের কোনো নাটক করতে হবে না। এটাই ভালো হবে, যখন চলেই যাবে তখন আর কোনো ঝামেলা করতে চাই না ওর সাথে। তাহলে কি হয় বা না হয় সেটা আমাকে জানাস। জানাবো। এই বলে ইরা শুয়ে পড়ে। পরের দিন আকাশকে নিয়ে ইরাকে বের হতে বলে। তখনই বাবা, তোমাদের কি মাথা ঠিক আছে? যে ছেলেকে আমি সহ্য করতে পারি না, তোমরা সে ছেলের সাথে আমাকে কেন বারবার একসাথেই পাঠাও? আকাশ বলল ও আর 3 দিন থাকবে, সেজন্য এই 3টা দিন তুই ওকে সাথে নিয়ে ঘোরাঘুরি কর। ঠিক আছে, তবে 3 দিনের বেশি কিন্তু আমি ওকে কোনোভাবেই মেনে নিব না। ঠিক আছে। এদিকে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা পার্কে আসে। ওখানে আসার পরে একটা প্রশ্ন করব কি? কি কথা বলো? আপনার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। নেই তো কি হয়েছে?
আমাকে মেনে নিতে আপনার সমস্যা হচ্ছে কোথায় তা যদি বলতেন। প্রথমত, তুই একটা গাইয়া, খ্যাত মূর্খ একটা ছেলে। এর বাইরে শহরে এসে কিভাবে চলাচল করতে হয় সেটাই তুই জানিস না। আমি এইগুলো তো জানলাম, কিন্তু একটা কথা জানার ছিল। কি কথা বল? আপনার কেমন ছেলে পছন্দ হয় বলুন তো? আমার কেমন ছেলে পছন্দ হয় সেটা জেনে তুই কি করবি? বলেন তো শুনি। তোর জেনে কোনো কাজ নেই। যতগুলো দিন আছিস এখানে থেকে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখবি, এরপর গ্রামে চলে যাবি। এরপর তোকে যেন আমার আশেপাশেও কখনো না দেখি। চিন্তা করবেন না, আমি অনেক দূরে চলে যাব। মনে থাকে যেন। এইদিকে ওরা আড্ডা দিতে থাকে। তখন ইরার পানির তৃষ্ণা পায়, সেজন্য পানি আনার জন্য পাশে যায়। ততক্ষণে ইরাকে একা পেয়ে কিছু ছেলে ওদের দিকে আসে, এসে বিরক্ত করা শুরু করে দেয়। ওহ সুন্দরী, এখানে কি? তোরা কে? আমি একা নাকি সাথে আরো কেউ আছে তা জেনে তোর কি কাজ? আরে যদি একা থাকো তাহলে আমরা তোমার সঙ্গ দেব। সে অবধি লাগবে না কোনো কিছুই। ওই তোরা এটাকে নিয়ে চল এখান থেকে। দেখ, ভালো হবে না বলে দিলাম। যাই হবে খারাপই হবে। কি ব্যাপার, তোমরা কারা? এখানে এইসব কি শুরু করেছো? তা কি এখন তোকে বলতে হবে? বলতে হবে। তুই কোন হরিদাস পাল যে তোকে আমরা বলতে যাব? আমাকে নাই বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে কেন বিরক্ত করছো? ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে সেজন্যে। তাছাড়া তুই মেয়েটার কে হয় তোর যে এখানে চলে এলি? ও আমার চাচাতো বোন। কি বলিস? তোর মতো একটা খ্যাত ছেলের চাচাতো বোন হয় ওই মেয়ে? ছি, তুই কি আমাকে বোকা পেয়েছিস? দেখুন, আপনাদের এত প্রমাণ দিতে পারবো না। এখান থেকে যাবেন নাকি আমি তোদের মেরে এখানেই শুইয়ে দেব? ও তাই নাকি? দেখি কি কি করতে পারিস তুই। এরপর শুরু হলো ওদের সাথে মারামারি। ওরা 4 জন ছিল, আকাশ একাই ওদের মারতে থাকে, মেরে সবগুলোকে মাটিতে শুইয়ে দেয়। তাই এখানেই বসে থাকবেন নাকি উঠবেন? ও হ্যাঁ, চলো। ওখান থেকে চলে আসে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। ইরা এখনো আকাশকে ঠিকমতো সহ্য করতে পারছে না। 3 দিনের মাথায় তোমরা না বলেছো ওই ছেলে চলে যাবে? বলেছিলাম তো। তাহলে এখনো কেন গেল না? কি বলিস? ও তো সকাল ভোরেই চলে গেল। ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। নতুন করে আবার কি কথা বলো? এই আকাশকে বিয়েটা করে নিলে কি এমন ক্ষতি হতো তোর? এই ছেলেকে বিয়ে করে সারা জীবন গ্রামে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমার বান্ধবীগুলোর বয়ফ্রেন্ড দেখতে কত হ্যান্ডসাম, তার ওপর কোনো কিছুর অভাব নেই ওদের। এই ছেলে কি কি এমন আছে যে ওকে বিয়ে করব? কখনো তো আমার বন্ধু বান্ধবীদের সামনে নিয়ে পরিচয় করিয়ে দিতেও পারবো না। একদিন দেখবি তুই নিজেকে আকাশকে বিয়ে করার জন্য আমাদের কাছে কেঁদে কেঁদে বলবি। আব্বু, তুমি কি সিরিয়াস? আমি সিরিয়াস। এখানকার ঘটনা তো আপনারা শুনলেন। এবার চলুন আকাশের কি অবস্থা, ও কোথায় আছে, কি করছে, একবার ঘুরে আসে ওর কাছ থেকে। এইদিকে আকাশ গ্রামে আসে। এসে ওর বাবা মাকে সবটা বলে ওনারা সবটা শোনার পরে, তোর কি এমন দরকার ছিল নিজেকে এরকম ভাবে উপস্থাপন করার? উপস্থাপন না করলে তো জানতেই পারতাম না এই ঘটনাগুলো। আচ্ছা, এখন কি করবি তুই? আমার চাকরি যেটা করছি ওটাই করব। তার সাথে গ্রাম থেকে আমরা শহরে চলে আসব। এখানে এত স্মৃতি জড়িয়ে আছে আমাদের। আমাকে তো শহরে থাকতে হয়, কিন্তু তোমরা থাকো গ্রামে। আমার কি একা একা ভালো লাগে বলো? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কিছু জমি বিক্রি করে দিয়ে শহরে একটা বাড়ি কিনবো। এখন যে বাড়িটা আছে এই বাড়িতে আমরা মাঝে মাঝে এসে বেড়াতে পারবো। আচ্ছা, তুমি জমি বিক্রি করার ব্যবস্থা করো। কিন্তু এত জমি কে কিনবে বল? আচ্ছা, আমি কথা বলে দেখি, তোমরাও দেখো। আমি 3 দিন থেকে আবার শহরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই করছি।
গ্রামে 3 দিন থাকার পরে পরের দিন আকাশ ওর অফিসে চলে আসে। ওখান থেকে হঠাৎ করে থানা থেকে একটা কেসের ব্যাপারে আকাশকে কল দিয়ে আসতে বলে। সেজন্য থানায় আসে, এসে ওই কেসের ব্যাপারে কথা বলতে থাকে। অন্যদিকে রিয়া বসে আছে। তখনই রিয়ার মোবাইল চুরি হয়ে যায়। মোবাইল তো চুরি হয়ে গেল, চল থানায় এসে রিপোর্ট করিয়ে নিই। সেটাই ভালো হবে, চল তাহলে। এইদিকে ওরাও থানায় যেতে থাকে। থানায় এসে আকাশকে দেখতে পারবে তা ইরা ভাবতেও পারেনি। তবে সামনে যে আকাশকে দেখতে পাচ্ছে, এই আকাশ আর ওদের বাসায় থাকা আকাশের মধ্যে রাত আর দিনের মতো পার্থক্য। এই কি তুই এখানে? এই যে ওনাকে সম্মান দিয়ে কথা বলুন, নয়তো। ওনারা আমার পরিচিত। সরি স্যার। ঠিক আছে, তা তোমরা দুজন এখানে আসার কারণ কি? আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে, সেজন্য। ওনার মোবাইল 2 ঘন্টার মধ্যে উদ্ধার হওয়া চাই। আপনার মোবাইল নাম্বার বলুন। রিয়ার থেকে নাম্বার নিয়ে ট্রেস করতে থাকে। ট্রেস করা হয়ে গেলে 1 ঘন্টা সময় দিন, আমরা মোবাইল নিয়ে আসতেছি। ততক্ষণ আপনারা স্যারের সাথে ওই রুমে কথা বলুন। ঠিক আছে স্যার। ওরা তো চলে যায় মোবাইল আনতে। এইদিকে এরা 3 জন একটা রুমে বসে আছে। ভাইয়া, আপনার লুক হঠাৎ করে চেঞ্জ হলো কি করে? কে বলেছে আমার লুক চেঞ্জ হয়েছে? কি বলেন ভাইয়া? কয়েকদিন আগেই যেভাবে দেখেছি, এখন তো দেখি সবই তার উল্টো। তাই এরা আপনার কিছু বলার আছে? ছোট মা আর চাচা কেমন আছে? বাবা মা দুজনই ভালো আছে, কিন্তু তোমার এইরকম চেঞ্জ হওয়ার মানে তো ঠিক বুঝতে পারলাম না। সবটা বুঝে কোনো কাজ নেই। আমি যেমন আছি তেমনই খুশি আছি। আচ্ছা ভাইয়া, আপনার ফেসবুক আইডিটা কি পেতে পারি? আচ্ছা, লিখুন তাহলে পারভেজ হোসেন আকাশ, এই নামটা সার্চ করুন। সবার ওপরে দেখবেন নাম চলে আসবে। আর মোটামুটি 8,000 বেশি ফলোয়ার দেখবেন, তাহলে চিনতে পারবেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই ছবিগুলো আপনার। রিয়া, তুই কি বকবক করতে এসেছিস নাকি চুপচাপ বসবি? আরে, অনেকদিন পরে ওনাকে পেয়েছি, একটু আড্ডা দিই। কয়েকটা আগেও তোকে সহ্য করতিস না, আর এখন কি না? তখন তো ওনার এই লুকটা আমি দেখিনি। তোর এই স্বভাব কি কখনো চেঞ্জ হবে না? আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোন চলে আসবে। আসলে তো ভালো হবে। একটা প্রশ্ন করবো কি? করেন। আপনি এখানে কেন? এসেছি তো কাজে, কাজ শেষ হলে বাসায় চলে যাব। বাসায় বলতে গ্রামে? গ্রামেই কেন হবে, আমি তো ঢাকায় থাকি। কি ঢাকায় থাকতেন মানে? আবু যে বললো গ্রামে থাকেন। গ্রামে বাবা মা থাকে, আমি মাঝে মাঝে গ্রামে যাই। এমনিতে আমি ঢাকায় থাকি, আর এখান থেকেই আমি পড়াশোনা করছি। তার মানে আমাদের বাসায় এসে আপনার সম্পর্কে যা যা বলা হয়েছিল সব কিছুই কি সাজানো ছিল? সাজানো ছিল, তবে আপনার বাবা মা অনেক কিছুই জানে না। কিরকম? ওনারা জানে আমি গ্রামে থাকি বাবা মার সাথে, ওখানেই পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাও দেখি, এইগুলোই আর কি। আর কি কি জানানো হয়নি? যেগুলো জানানো হয়নি সেগুলো এখন আর নাই বললাম। পরে কখনো যদি সময় পাই তখন না হয় বলবো। এখন বলতে সমস্যা কি? আমার মতো খ্যাত ছেলের সাথে এমনিতে অনেকটা সময় কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন। এর বেশি কথা বললে আপনারই সম্মানে লাগবে। কথাটা শুনে এবার ইরারই মন খারাপ হয়ে যায়। কেননা ইরা তো আকাশকে কম অপমানিত করেনি, তার উপর কত খারাপ ব্যবহার করেছে তা আপনারা সবাই তো জানেন। এইদিকে অফিসার মোবাইল নিয়ে আসে। এই নিন ম্যাম আপনার মোবাইল, এখানে সিম নেই, ওরা সিম ফেলে দিয়েছে। তাহলে মোবাইল ফেলেন কি করে? ওটা আমাদের সিক্রেট। ধন্যবাদ আপনাদের। আমরা তাহলে এখন আসি। ইরা, চল তাহলে। রিয়া ইরাকে নিয়ে যায়, অন্যদিকে আকাশ বাকিদের বলে দেয় কোনোভাবেই যেন আকাশের পরিচয় ওদের না বলে। কিছু ঘন্টা পরে ইরা তো বাসায় চলে আসে, তবে ইরার মুখটা আজকে অন্যরকম লাগছিল। সেই জন্য ওর মা জিজ্ঞেস করে, ইরা, তোকে এরকম লাগছে কেন? আম্মু, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? আমি আজকে আকাশকে দেখেছি থানায়। কি বলিস? তাহলে তোর বাবাকে খবর দে, ওকে ছাড়িয়ে আনতে হবে তো। তার কোনো দরকার হবে না, পুলিশ ওকে ধরার জন্য থানায় আনেনি। তাহলে কেন এনেছে? কেন এনেছে আমি ঠিক জানি না,
তবে ওকে দেখে মনে হচ্ছে পুলিশ উল্টো ওকে সম্মান করতেছে। আমি তোর কথার মানে কিছুই বুঝতে পারছি না। আমি নিজেই তো ঠিকভাবে বুঝতে পারছি না। এই দেখো আকাশের ছবি, যেটা আমি লুকিয়ে তুলেছিলাম। ওকে তো চেনাই যাচ্ছে না। ঠিক তাই, আমাদের বাড়িতে থেকেছে একরকম, এখন আবার থাকছে অন্যরকম। এর মধ্যে আসলে কি এমন রহস্য লুকিয়ে আছে তা আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু তোরা কেন থানায় এলি? রিয়ার মোবাইল ছিনতাই হয়ে যায়, সেজন্য থানায় যাই আমরা। ওখানে পুলিশদের বড় অফিসার আকাশের কথার মতো ওঠে আর বসে। মানে আকাশ ওনাদের অর্ডার করে আর ওনারা সেভাবে কাজ করতে থাকে। যেখানে মোবাইল 1 মাসে উদ্ধার হয় না, সেখানে আকাশের কথায় 1 ঘন্টায় মোবাইল উদ্ধার হয়ে গেল। তুই কি ওকে পছন্দ করে ফেলেছিস নাকি? এই নিয়ে আমি কিছু ভাবিনি। এমনিতে ওর ওপর অনেক অপমান আর অত্যাচার করেছি আমি। ও এইসব মনে রাখবে না। তারপরেও নিজের একটা ব্যক্তিত্ব তো আছে সবার কাছে। সেটা তো থাকবেই। আচ্ছা, আমি রুমে গেলাম। এইদিকের খবর তো জানলেন, অন্যদিকে আকাশ থানায় কথা বলতে থাকে। অনেকটা সময়ের পরে স্যার, ওদের এখন কি করা যায়? ওদের এই ঠিকানায় পাঠিয়ে দিন, আমার লোক বাকিটা করে নেবে। কিন্তু আমরা কি করে বুঝবো ওরা আপনার লোক? ওদের শরীরে তো পোশাক পরা থাকবে, ওটা দেখলেই তো বুঝতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলি, তবে একটা কথা। কি কথা? আসলামের ওপরেও কিন্তু আরও একজন লোক আছে, আমাদের কিন্তু ওই লোকটাকে ধরতে হবে। কিন্তু ওই লোকটাকে আমরা খুঁজবো কি করে? কোনো তথ্যই তো জানি না। ওই লোকগুলোকে এই ঠিকানায় পাঠিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। তাহলে কি ওরা জানে? এই জন্যই ওদের নিয়ে যাব। কিন্তু আমরা তো চাইলে এই তথ্য বার করতে পারি। এতগুলো দিন ধরেও তো কোনো কিছু করতে পারলেন না। কি করব বলেন? ওপর থেকে কত চাপ দেয় যেন ওদের না মারি। সে খবর তো আমি রাখি, সেজন্য তো বললাম ওদের নিয়ে যাব। তাহলে আপনাদের কোনো চাপও নেই। তাছাড়া ওরা এখানে থাকলে আপনাদের উপরে হামলা হতে পারে। তাহলে স্যার, ওদের নিয়ে যান আজকেই। কাল তাহলে পাঠিয়ে দিও ওদের। অন্যদিকে পরের দিন ওদের পাঠিয়ে দেওয়া হয়। ওখান থেকে আকাশের লোকেরা ওদের নিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে আসে, যেখানে মাটির নিচে কিছু রুম তৈরি করা হয়েছে। ওখানে ওদের রাখা হয়। কিছুক্ষণ পরে স্যার, ওদের তাহলে কি করব বলেন? তোমরা কথা বের করার চেষ্টা করো, আমি গেলাম এখন। এই বলে চলে আসে ওখান থেকে। অন্যদিকে ওরা কি আর করবে, ওই লোকগুলোকে মারতে থাকে, সাথে ওদের মুখ থেকে কথা বের করতে থাকে। পরের দিন ইরা ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। তখন রাস্তায় ওর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, সেই জন্য দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য। ওই সময় একটা গাড়ি এসে দাঁড়ায়। ইরা কিছু বলতে যাবে, তখনই এই কি, তুমি এখানে? অন্য কাউকে আশা করেছিলে মনে হয়। সাহায্যের জন্য দাঁড়িয়েছিলাম, যে কেউ থাকতেই পারে স্বাভাবিক। এটা অবশ্য ঠিক। তাই গাড়িটা কার? দেখতে কি খারাপ নাকি? খারাপ কেন হবে, অনেক সুন্দর লাগছে। সে তো লাগবেই। এরকম একটা গাড়ি তোমার থাকতে পারি তা জানতাম না। আমার সম্পর্কে এখনো অনেক কিছু জানা নেই, সেজন্য নতুন করে আর বলতেও চাই না। তা একটু সাহায্য করা যাবে কি? গাড়ি করে পৌঁছে দিতে হবে নাকি চাকা ঠিক করে দিতে হবে? আপাতত আমাকে ভার্সিটিতে নামিয়ে দিলেই হবে, গাড়ির ড্রাইভার ঠিক করে নিবে লোক এনে। আচ্ছা চলুন তাহলে। ইরাকে নিয়ে গাড়িতে বসে। ইরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা ওকে এত অপমান করার পরেও ও কোনো রকম ইরার প্রতি রাগের দৃষ্টিতে তাকায়নি। একটু পরে ভার্সিটি এসে গেছে। কাজ না থাকলে ভিতরে আসতে পারবে। ভেতরে কেন? কয়েকটা দিন ধরে কিছু ছেলে আমাকে আর রিয়াকে অনেক জ্বালাতন করতেছে। তো চাচাতে বলতে? বাবা ওদের হুমকিও দিয়েছে। তারপর কি হলো? ছেলেগুলোর ওপর অনেক জানাশোনার লোক আছে, সেজন্য পুলিশও কিছু করতে পারছে না। আচ্ছা দেখি কে ওরা। আমার হাত ধরে হাঁটো। হাত ধরে কেন হাঁটবো? তাহলেই সবটা বুঝতে পারবে। অনেকটা সময় নিয়েও ইরার হাত ধরল না, সেজন্য ইরা নিজেই হাত ধরে ভার্সিটির ভিতরে নিয়ে আসে। এসে কিছু কিছু মেয়ে তো আকাশকে দেখে পুরো ফিদা হয়ে যায়। অন্যদিকে কিছু ছেলে ইরার দিকে আসতে থাকে, তাদের মধ্যে রবি আর রনিও ছিল। এরা, এই ছেলেটা কে?
ও আমার হবু হাজব্যান্ড। তোর যে বিয়ে ঠিক হয়েছে তা তো বলিসনি। তোরা কে যে তোদের বলতে হবে? আমরা তোর ক্লাসমেট। তাছাড়া তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। দেখ রনি, আমি তোদের ক্লাসমেট আর ফ্রেন্ড হিসেবে দেখেছি। এর বাইরে আমি তোদের আর কোনোভাবে দেখিনি। রনি, তুই একটু দূরে যা। আমি কেন দূরে যাব? ও, তো তোকে ফ্রেন্ড হিসাবে দেখে কিন্তু আমাকে তো চিনে না, তাই আমি ওর কোন ফ্রেন্ড হই? তো কি হয়েছে? আমি হব তোর বয়ফ্রেন্ড, আর ওই ছেলের হাত ছেড়ে দে। কখনোই ছাড়বো না। ওই, তুই ওকে ভালোবাসিস? আকাশ তো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ইরা তো ইশারা করেই যাচ্ছে, তাও চুপ করে আছে। কিরে, ও কি বোবা নাকি? কথা কি বলতে পারে না? আমার তো তাই মনে হচ্ছে। দেখ, ওই ছেলে যদি তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সবার সামনে ওকে কিস করতে হবে। কিস কেন করতে হবে? তাও সবার সামনে করবো নাকি? যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের কি কোনো কাজ নেই, নাকি কেউ তোমাদের কোনো কাজ দেয় না? ওরে বাবা, এ তো দেখি কথাও বলতে পারে। দেখ, ভালোর ভালো বলছি, এখান থেকে বিদায় হও, নয়তো ভালো হবে না। দেখছিস, আমরা এখানে 15 জন আছি আর তুই একলা। যদি কিছু করার চেষ্টা করে থাকিস তাহলে নিজের মধ্যে সেটা লুকিয়ে রাখ। আমাকে কোনো কিছু বলতে আসিস না। সবই বুঝলাম, কিন্তু তোদের যে কি অবস্থা হবে তাই ভাবছি। এত কথা বলতে বলিনি ইরা। যদি ও তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে এখানেই দাঁড়িয়ে ওকে কিস করতে হবে। আর যদি কিস করি? তাহলে ধরে নেব ওটা তোর বয়ফ্রেন্ড আর তোকে ছেড়ে দেব। ইরা 1 সেকেন্ডও দেরি না করে আকাশকে কিস করে বসে। এতে আকাশ নিজেও অবাক হয়, কেননা ইরা যে এরকম কোনো কাজ করবে তা ভাবেনি। কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, তবে ইরার মুখ লজ্জায় লাল হয়ে আছে। এবার তো তোদের বিশ্বাস হয়েছে, এবার তাহলে যেতে দে আমাদের। দিব, কিন্তু তোকে। তাহলে কোথায় যাবে? ওর সাথে একটু হিসাব আছে। কিসের হিসেব? সেটা তোকে বলতে পারবো না। ওর সাথে হিসাব মিটিয়ে নিব, সেজন্য এখান থেকে সরে দাঁড়া। আমি ওকে বিপদে ফেলে যাব না। ইরা, তুমি সাইডে এসে রিয়ার পাশে দাঁড়াও, আমিও দেখি ওরা আমার কি কি ক্ষতি করতে পারে। ওদের সাথে পারবে না তুমি। তোমাকে তো বলেছি রিয়ার কাছে যাওয়ার জন্য, ওদের আমি দেখছি। এরপর রবি, রনি ওরা আকাশকে মারার জন্য আসে। ওদের দুজনে মারতে থাকে। এতে ওরা আরও ছেলে নিয়ে আকাশকে মারার জন্য আসে। ওদের দুজনকেও মারতে থাকে। এইসব দেখে ছেলেটির তো মেজাজ যায় গরম হয়ে। ও আকাশকে মারার জন্য আসে। এইদিকে সবচেয়ে বেশি ওই ছেলেটিকে মারতে থাকে। মার খেতে খেতে, তুই কিন্তু জানিস না তুই কার শরীরে হাত দিয়েছিস, কে আমি। আচ্ছা বল, কে তুই? আমি ডেভিলের ছেলে, তোকে কিন্তু আমি ছাড়বো না। আগে তুই নিজে তো বেঁচে দেখা, তারপর তো আমাকে মারার কথা ভেবে নিবি। রবি, রনি, তোরা ওকে সবাই মিলে ধর। ওরা 5-6 জন মিলে আকাশকে ধরে রাখে। ছেলেটি একটি ছুরি বের করে আকাশের দিকে আসতে থাকে। আকাশের কাছাকাছি এসে ছুরি পেটে ঢুকিয়ে দেয়, তবে সেটা আকাশের পেটে নয়, ছুরি এসে ঢুকেছে ইরার পেটে। আসলে ইরা দেখতে পাচ্ছে আকাশ কোনোভাবেই ওদের হাত থেকে ছুটতে পারছে না। সেই জন্য ইরা নিজে আকাশের সামনে এসে দাঁড়িয়ে যায়, এসে ছুরি ইরার পেটে ঢুকে যায়। এতে ছেলেটিও একটু দূরে সরে যায়, সাথে আকাশকে ধরে রাখা ছেলেগুলোও হাত ছেড়ে দেয়। এবার আকাশ ইরাকে ধরে। এটা এটা কি করলে তুমি? এরকমটা কেন করতে গেলে? আমি যে তোমাকে বড্ড। বাকি কথা বলার আগে ইরা জ্ঞান হারায়, রক্তও বের হচ্ছে। সেজন্য শার্ট খুলে ইরার পেটে বেঁধে দেয়। শার্ট খোলার কারণে আকাশের পেটের দিকে আর কোমরের দিকে পিস্তল দেখে ওরা তো ভয়ে এক একজন এক এক দিকে বাড়াতে থাকে। ওদের চিন্তা না করে ইরাকে নিয়ে হসপিটাল আসে। ডক্টর, ছুরি লেগেছে পেটে, তাড়াতাড়ি ওকে ঠিক করুন। ডক্টর ইরাকে নিয়ে ভিতরে যায়। অন্যদিকে আকাশ ইরার ছোট মা আর ইরার বাবাকে কল দিয়ে সবটা জানায়। ওনারা শুনেই চলে আসে হসপিটালের দিকে। এদিকে পিস্তল আকাশ আগেই পায়ের এখানে লুকিয়ে রাখে, যেন অন্য কেউ না দেখে। ভাইয়া, এসব কি হচ্ছে? আপনার কাছে পিস্তল থাকা সত্ত্বেও ওদের কেন কিছু বললেন না? এটা কোনো ছুরি না, এটা পিস্তল। এটা চালালে ওরা মারা যেত। ভার্সিটির ভেতরে ছাত্র মারা গেলে কি হবে ভেবে দেখেছ? তার উপর পিস্তলের গুলি খেলে তো
আরও ঝামেলা। আচ্ছা, এগুলো অন্য কাউকে বলার কোনো দরকার নেই। ঠিক আছে। আঙ্কেল আন্টিকে কি বলেছেন? ওনার 30 মিনিটের ভেতরে চলে আসবে। আচ্ছা, আমরা অপেক্ষা করি। এর ভিতরে ডক্টর এসে রক্তের খোঁজ করতে বলে। ইরার শরীরের রক্ত আর আকাশের রক্তের গ্রুপ একই, সেজন্য আকাশ রক্ত দেওয়ার জন্য চলে যায়। কিছুক্ষণ পরেই ইরার বাবা মা আসে ওখানে এসে রিয়াকে দেখতে পায়। রিয়া, ইরার কি হয়েছে? আর ইরা কোথায়? আন্টি কাঁদবেন না, ইরা ভিতরে আছে। আকাশকে তো দেখছি না, ও কোথায়? ইরার রক্ত লাগবে, সেজন্য আকাশ ইরাকে রক্ত দেওয়ার জন্য ভিতরে গেল। বেশি সিরিয়াস কিছু হয়নি তো? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, ভার্সিটির মধ্যে হয়েছিল কি, আমাকে একটু বলতো। রিয়া ওনাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা বাইরে অপেক্ষা করতে থাকে। কিছু ঘন্টা পরে ইরাকে বেডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আকাশ ইরার বাবা মার সাথে আসে দেখা করার জন্য, কিন্তু আকাশের শরীরেও মোটামুটি মারের কিছু চিহ্ন আছে। আকাশ, তোমার কিছু হয়নি তো? না চাচা, আমি ঠিক আছি। তা আপনারা ঠিক আছেন তো? তোমার শরীরের মায়ের দেখ কেন? কি করব, ওরা ছিল 15 জনের মতো, একা তো পেরে উঠবো না। আচ্ছা, তুমি কি বাসায় ফিরে রেস্ট নাও, আমরা আছি এর পাশে। আচ্ছা চাচা। ওখান থেকে চলে আসে। অন্যদিকে কিছু ঘন্টা পরে ইরার জ্ঞান ফেরে, কিন্তু জ্ঞান ফিরতে আকাশ আকাশ, তোমরা ওকে মেরো না। ইরার এরকম চিৎকার শুনে বাকিরা ভিতরে আসে। ইরার মা ইরাকে জড়িয়ে ধরে যেন ও ভয় না পায়। কিছুটা সময় যাওয়ার পরে ইরা কিছুটা নর্মাল তো হয়ে যায়। ইরা, তুই ঠিক আছিস তো? আম্মু, আকাশ কোথায়? ওর কিছু হয়নি তো? আকাশ কিছুটা মার খেয়েছে তো, তার উপর তোকে রক্ত দিল, সেজন্য আমি ওকে বাসায় গিয়ে রেস্ট করতে বলেছি। কি বলো, ও আমাকে রক্তও দিল? আচ্ছা, কি দরকার ছিল ওই ছেলেগুলোর সাথে ঝামেলা করার? মেয়ে আমার অসুস্থ, আর তুমি এইসবের পেছনে পড়ে আছো। আচ্ছা, তুমি ইহার পাশে থাকো, আমি আকাশের কাছে যাচ্ছি। আব্বু, আমিও যাব। আমি তো নিজের জানি না ও কোথায় থাকে, তাছাড়া তুই নিজেই তো অসুস্থ, তুই এসে কি করবি? আচ্ছা, তুমিও যাও তাহলে। ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ তো ওর জায়গায় নেই, চলে এসেছে ওর আস্তানায়। ওখানে স্যার, আপনার কি হয়েছে? ও তেমন কিছু না। তা এরা কি মুখ খুলেছে? না স্যার, এরা নাকি কোনো কিছুই জানে না। ওরা তো জানবে, সাথে ওদের বাবার নামটাও বলবে। কিন্তু ওরা তো কোনো কিছুই বলছে না। আমার যন্ত্রপাতিগুলো রেডি করো। ওকে স্যার। ওরা কিছু যন্ত্র এনে আকাশকে দেয়। তারপর ওখানে থাকা লোকগুলোকে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলে দেয়। কিছুটা সময় পরে দেখ, তোদের হাতে এখনো সময় আছে। যদি তোরা সবটা ঠিক মতো বলে দিস, তাহলে রেহাই পাবি এখান থেকে। আমরা কোনো কিছুই বলবো না। আচ্ছা, তাহলে আমরা কিছু কাজ করা শুরু করি। কি কাজ? আর তোর হাতে এইগুলা কি? এইগুলো দেখে তো চেনার কথা। সে যাগে, তোরা যখন কোনো কিছু বলবি না, তখন আমি আমার মতো করে তোদের ব্যবস্থা নেই। এই বলে ওদের উপরে অত্যাচার করা শুরু করে দেয়। একটা পর্যায়ে ওরা এই অত্যাচার কোনোভাবেই সহ্য করতে পারেনি। শেষমেশ ওরা ওদের বসের নাম বলেই দিল। আমি ঠিক শুনতে পারিনি, কি নাম আবার একটু বলতো? ওনার নাম ডেভিল। নামটা আমার শোনা শোনা লাগছে। আচ্ছা, ডিটেলসে বল। ওনার নামের বাইরে আমরা কোনো কিছুই জানি না। সত্যি বলছিস তো? জি, সত্যি বলছি। তাহলে একটা কাজ কর, ওই লোকটাকে কিভাবে খুঁজে বের করব তার একটা উপায় বল। তোরা কিভাবে ওর সাথে যোগাযোগ করতি তা আমাকে বল। আমরা ওনার সাথে যোগাযোগ করতাম না, ওনার সাথে তো আসলাম ভাই যোগাযোগ করতো। আমার শুরু নামটাই জানি। আচ্ছা, আমাদের কাছে তো আসলামের মোবাইল আর সিম কার্ড আছে, ওইটা দিয়ে তো আমরা কিছু না কিছু জানতে পারবো। জি স্যার, তা তো জানা যাবেই। তাহলে চেক করে দেখো, কোনো বিদেশি বা একাধিকবার কল এসেছে এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। ওরা চেক করে বিদেশি কোনো নাম্বার পেল না, কিন্তু একটা নাম্বার আছে যে নাম্বারে বেশি কল আদান প্রদান হয়েছিল। দেখ তো এটা কিসের নাম্বার। নাম্বার তো আমরা চিনি না। তাহলে কিভাবে কি করব? আমরা জানি না এর বেশি কিছু। এই মোবাইলে যতগুলো নাম্বার সেভ আছে আর কল লিস্টে যতগুলো নাম্বার আছে সবগুলোর ঠিকানা আমার চাই। স্যার, 2 দিন সময় দিন, আমরা পুরো কল লিস্টের আর সেভ লিস্টের ডিটেলস বের করে আনবো। তারপর দেখবো কে এই ডেভিল। অন্যদিকে ছেলেটি ওর বন্ধুদের নিয়ে চলে আসে
ওর বাবার কাছে, কেননা ছেলেটি অনেক ভয় পেয়ে আছে। কিরে, তুই এত ভয় পেয়ে আছিস কেন? একটা ঝামেলা করে ফেলেছি আমি। তুই তো সবসময় ঝামেলা করিস, তা আজকে নতুন করে আবার কি ঝামেলা করলি? ছেলেটা ওর বাবাকে সবটা বলে। সবটা শোনার পরে তা আশেপাশে কেউ দেখেনি তো? অনেকে দেখেছে, মেয়েটি যদি মারা যায় তাহলে তো আমার জন্য বিপদ। হ্যাঁ আঙ্কেল, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। ওর বাবা আমাদের ছেড়ে দিবে না। তোমরা কি ভুলে গেছো আমি কে, কি করতে পারি আমি? কিন্তু আঙ্কেল, ভার্সিটিতে থাকা সবাই কিন্তু দেখেছে। কিন্তু এতগুলো ছেলে মেয়ের মুখ বন্ধ করা তো সম্ভব না। তারপর ভিডিও কেউ করেনি তো? ভিডিও তো অনেকেই করেছে। তা তোকে কে বলেছে ছুরি দিয়ে আঘাত করতে? কি করব বলো, আমরা তো ছেলেটিকে আঘাত করতে চেয়েছি, কিন্তু মেয়েটির সামনে চলে আসে। তবে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। কীরকম? যে ছেলেকে আমরা মারতে চেয়েছিলাম ওই ছেলের কাছে 2-3টা পিস্তল ছিল। কি বলিস? হ্যাঁ আব্বু, ওর কাছে পিস্তল থাকা সত্ত্বেও ও আমাদের সামনে বের করেনি। আর তোরা হাদারামের মতো ছুরি বের করে নিলি। ও গুলি করতে পারতো, কিন্তু আশেপাশে সবাই ভিডিও করছে বলে ছেলেটি চুপ করে থাকলো। আর তাছাড়া বেশি পাওয়ার দেখাতে এসে এরকম কাণ্ড করে বসলি। রাগের মাথায় কোনো কিছুই বুঝতে পারিনি আব্বু। তোরা আপাতত এখন বাসায় থাকবি কয়েকদিন, পরিস্থিতি স্বাভাবিক হলে একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে। অন্যদিকে সন্ধ্যাবেলায় আকাশ হসপিটাল আসে। এসে দেখে ইরা হেলান দিয়ে বসে আছে। তখন ইরার মাও ছিল। তোরা কথা বল, আমি বাসায় গিয়ে রান্না করে নিয়ে আসি। ঠিক আছে ছোট মা। ইরার মা তো চলে যায়। অন্যদিকে আকাশ বসে আছে বেডের মধ্যে। ইরা কিছু বলতে এসো বারবার আটকে যাচ্ছে। পানি লাগবে কি? পানি লাগবে না। তাহলে কিছু বলতে চাও কি? 5 দিন পরে আমার জন্মদিন, তুমি আসবে তো? আসবো। তা গিফট হিসেবে কি আনতে হবে বলো তো, আমি নিয়ে আসবো। কিছু আনতে হবে না, তবে আমি যা চাইবো তা দিতে পারবে কি? কি লাগবে বলো। ওই দিনই বলবো। তাহলে কি খালি হাতে আসবো নাকি? এক গুচ্ছ গোলাপ নিয়ে আসলেই হবে। ঠিক আছে। তা কি দরকার ছিল এভাবে সামনে আসার? না হলে যে ওরা তোমাকে মেরে ফেলতো। এত সহজ না। আচ্ছা এখন ঘুমাও। তুমি কই যাবে? আমি একটু কাজে যাব। কালকে আমি বাসায় ফিরে যাব। আচ্ছা আমি এসে দেখা করে যাব। এখন আবার কি কাজ? বাবা মা আসবে এখানে, ওনারা এখন থেকে এখানেই থাকবে, গ্রামে আর থাকা পড়বে না। তাহলে বড় আব্বু আর বড় আম্মুকে নিয়ে আসিও আমাদের বাসায়। আচ্ছা নিয়ে আসবো। রাত 9টায় ইরার মা হসপিটাল আসে। ওখানে খাবার খেয়ে আকাশ বেরিয়ে পড়ে রেল স্টেশনের দিকে। ওখান থেকে ওর বাবা মাকে নিয়ে ওর বাসায় চলে আসে। আকাশ, এত বড় বাড়িতে আমরা একা থাকবো? আমরা 3 জন, আর কাজের মেয়ে একটা, আর কাজের ছেলে একটা। আকাশ, আমি বলছিলাম কি, তুই বিয়ে কর। যখন সময় হবে তখন করে নেব। আমি এত কিছু জানি না। আমি যখন এসেছি তখন তোকে বিয়ে করিয়ে ছাড়বো। আচ্ছা ভালো কথা, ছোট চাচার বাসায় তোমাদের নিয়ে যাব। আচ্ছা, কালকে তাহলে যাব আমরা। এদিকে সকালে ইরার বাবা মা ওকে নিয়ে বাসায় আসে। অন্যদিকে বিকালে আকাশও ওর বাবা মাকে নিয়ে ইরাদের বাসায় আসে। ওনারা ভিতরে এসে কথা বলতে থাকে। ইরার এই অবস্থা দেখে ওনারা ইরার সাথে কথা বলতে থাকে। ইরাও কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে তোমরা থাকো, আমি অফিসে গেলাম। তোর অফিস তো আজকে বন্ধ। বাবা, আমার অন্য জায়গায় কাজ আছে, ওখানে যেতে হবে। আচ্ছা, সাবধানে থাকিস। আকাশ যাওয়ার পরে ইরা আর ওর বাবা মা জিজ্ঞেস করতে থাকে আকাশ কি কাজ করে এই সম্পর্কে। তখন উনি, মানে আকাশ কি তোমাদের বলেনি এতগুলো দিন ধরে? না ভাইয়া, ও তো কোনো কিছুই বলেনি। আচ্ছা, ও যখন বলেনি তখন নিশ্চয়ই কোনো কিছু ভেবেই বলেনি। আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করে তোকে জানাবো। ভাইয়া, তোমরা চাইলে তো আমাদের বাসায় একসাথে থাকতে পারো। আমরা তো নতুন বাড়ি কিনেছি একটা। গ্রামে যা কিছু ছিল সবটা বিক্রি করে মোটামুটি 6-7 কোটি টাকা মতো পেয়েছি। সে টাকা দিয়ে এখানে আকাশ 3 কোটি দিয়ে একটা বাড়ি কিনেছে।
আসবাবপত্র আর বাড়িটা সাজিয়ে কিছু টাকা দিয়ে বাকিটা ওর কাছেই আছে। বড় আব্বু, তোমরা এত বড় লোক, অথচ আমি জানতেই পারলাম না। তুই তো কখনো গ্রামে আসতি না, তাছাড়া গ্রামে আমাদের একটা বাড়িও আছে। ওটা বিক্রি করিনি, ওটায় বাবা মার স্মৃতি আছে। তুই যদি গ্রামে আসতি তাহলে বুঝতে পারতি কতটা ধনী আমরা। তোর বাবা তো ওর ভাগের সব কিছু বিক্রি করে দিয়ে শহরে এসে ব্যবসা করেছে। সরি বড় আব্বু। তুই সুস্থ হ, তারপর তোকে আমাদের নতুন বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে বড় আব্বু। এনারা তো কথা বলতে থাকে, অন্যদিকে আকাশ চলে আসে আস্তানায়। এসে ওদের ডিটেলস বের করতে পেরেছো? ডিটেলস বের করেছি, এই নিন, বাকিটা আপনি দেখে নিন। তা সবের মধ্যে কমন কোনো কিছু পেয়েছো? না তো স্যার। এই নাম্বারে কল রেকর্ড অনুযায়ী এর বয়স হবে 50+, কিন্তু ওর রেজিস্টার বলছে ওর বয়স 40 থেকে 45 হবে। কিন্তু আর একটা কম ব্যাপার আছে, যার নামে রেজিস্টার সে একজন মহিলা, আর যে কথা বলে সে একজন পুরুষ। এই থেকে বোঝা যায় আমাদের টার্গেট কিন্তু এই লোকটাই। এখন আমাদের করণীয় কি? এই নাম্বারটা ট্রেস করো, তারপর দেখো কোথায় এটা শাখা যায়। ওকে স্যার। 1 ঘন্টা পরে লোকেশন বের করতে পেরেছে। লোকেশন দেখে ওরাই চমকে ওঠে, কেননা লোকেশন তো মন্ত্রীর বাড়ি দেখাচ্ছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, মন্ত্রীর নাম কি? মন্ত্রীর নাম তো ডেভিল। যাক, তাহলে তো সব কিছু বরাবরই মিলে গেল। যেমন কি রকম? আমি যদি ভুল না করি তাহলে আমরা যাকে খুঁজছি সেটাই এই ডেভিল। কিন্তু ওনাকে ধরতে হলে তো প্রমাণ লাগবে। তাহলে প্রমাণ জোগাড় করতে থাকো, তাহলে 2 দিনেই ওর খেলা শেষ করব। ঠিক আছে স্যার, তাই হবে। এইদিকে সব লোক কাজে লেগে পড়ে। ওরা অনেক খোঁজাখুঁজির পরে কিছু লোককে পায়। তারপর ওখান থেকে ওদের কাছে যা তথ্য পায় সেগুলো দিয়ে কাজ করতে থাকে। কিছুদিন পরে স্যার, প্রমাণ তো রেডি করেছি। ওইগুলো একটা ফাইলে করে রাখো, কালকেই আমরা রওনা দেব। ঠিক আছে। এদিকের খবর তো দেখলেন, এবার চলুন অন্যদিকের খবর কি তা জেনে আসি। এইদিকে আকাশের বাবা মা ওনার ছোট ভাইয়ের বাসায় থাকে এই কয়েকটা দিন। এইদিকে বড় আব্বু, আম্মু, তোমাদের কিছু কথা বলতে এসেছি। কি কথা বল। 2 দিন পরেই কিন্তু আমার জন্মদিন। সমস্যা নেই, যত টাকা লাগে আমি খরচ করব। আমি ওই কথা বলতে আসিনি। তাহলে কি কথা? ইরা আকাশের বাবা মাকে কিছু কথা বলে, ওনারাও খুশি হয়। আচ্ছা, আকাশ আসুক, আমি ওকে পাঠিয়ে দেব। আচ্ছা বড় আব্বু। এইদিকে সকালে আকাশ ইরাদের বাসায় ফেরে। তারপর আকাশ ওর বাবা মাকে নিয়ে ওর বাসায় চলে আসে। তখন আকাশের বাবা আকাশকে বলে, আচ্ছা শোন, ইরার তো জন্মদিন, সেজন্য ও কিছু কেনাকাটা করবে। তুই ওর সাথে যাবি, ওর যা যা লাগবে তা ওকে কিনে দিবি। ঠিক আছে। পরের দিন ইরাকে নিয়ে শপিং করতে আসে। ইরা শপিং দেখে আকাশ তো বুঝতে পারছে না জন্মদিনে সাজবে নাকি বিয়ের সাজবে। আচ্ছা, এগুলো তো মানুষ বিয়ের জন্য পরে, তাহলে তোমার এইগুলো কেনার দরকার কি? জন্মদিন আমার, আমার যা খুশি তা পরব। এটাও কথা। তা শপিং শেষ হলে এবার যাওয়া যাক। এই নেকলেসটা পরিয়ে দাও তো, দেখি কেমন লাগে। নেকলেস পরিয়ে দেয়। সুন্দর হওয়াতে সেটা নিয়ে নেয়। তারপর ইরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে যায় ওর বাসায়। পরের দিন 10 জন অফিসার সাথে 10 জন পুলিশ আর আকাশ মিলে ডেভিলের বাসায় আসে। কি ব্যাপার, তোমরা কারা? আমরা এসেছি আপনাকে থানায় নিয়ে যেতে। তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে থানায় নিয়ে যাবি? বাবা, ওই দিন এই ছেলের জন্য ইরার পেটে ছুরি ঢোকাতে হয়েছিল। তা তুমি কে তা আমি জানি না, তবে তুমি মনে হয় জানো না আমি কি। আপনি কে, কি করতে পারেন সবটা জানার পরেই আমি এখানে এসেছি। সেজন্য নতুন করে কোনো কিছু বলতে হবে না। এখন ভদ্রভাবে আমাদের সাথে থানায় চলুন। না আসলে কি করবি? বাবার সাথে ছেলেকেও নিয়ে চলো। অভিষেক, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই জানিস না, তোর চাকরি কেড়ে নিতে আমার একটা কলেজ যথেষ্ট। ও তাই নাকি? তাহলে কল দে যাকে খুশি। এই নে আমার কার্ড, দেখি কি করতে পারিস। তবে একটা মাত্র সুযোগ তোকে দেব, বাকিটা এবার তোর ইচ্ছে। তুই কাকে কল দিবি সেটা তুই নিজে ঠিক কর।
ডেভিল অনেক ভেবেচিন্তে কাকে যেন কল দেয়, কিন্তু সেখান থেকে সরাসরি মানা করে দেওয়া হয়। তার সাথে ডেভিলকে মন্ত্রী পদ থেকেও বের করে দেওয়া হয়। তোমরা নিয়ে চলো ওদের, ভালো করে বাবা ছেলের যত্ন করবে। ঠিক আছে স্যার। এদের তো নিয়ে যাওয়া হলো, কিন্তু এখনও ইরার কাহিনী বাকি রয়ে গেল। পরের দিন আকাশ ওর বাবা মাকে নিয়ে ইরার বাসায় আসে। ইরার কথা মতো একগুচ্ছ গোলাপ নিয়ে আসে। এইদিকে ইরা তো বউর সাজে রেডি হয়ে বসে আছে। ইরাকে রেখে, সত্যি কি সুন্দর লাগছে বড় আব্বু। বাহ, অনেক সুন্দর লাগছে তো। এটা কি জন্মদিনের পার্টি নাকি কোনো বিয়ে বাড়ি? তোর হঠাৎ এরকম মনে হলো কেন? জন্মদিনে কেউ যে বউয়ের মতো করে সাজে তা আমার জানা ছিল না। তুই তো কারো জন্মদিনে ঠিক মতো যাস না, তাহলে তুই জানলি কি করে? সবকিছু যে দেখে জানতে হয় তা তোমাদের কে বললো বলো তো? ঝগড়া অনেক করা যাবে, আগে আমরা কেক কাটি। এটা আগে করা যায়? এরপর ওরা কেক কাটে। কেক কাটার পরে ইরা এক এক করে ইরা ওর বাবা মা আবার আকাশও ওর বাবা মাকে খাইয়ে দিতে থাকে। আমার গিফট কোথায়? এই যে একগুচ্ছ গোলাপ। গোলাপগুলো ইরার দিকে বাড়িয়ে দেয়। ইরা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে যায় আর সবাইকে চমকে দিয়ে ফুলগুলো আকাশের দিকে বাড়িয়ে দেয়। আই লাভ ইউ আকাশ, উইল ইউ ম্যারি মি? কথাটা বলে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ কি বলে তা শোনার জন্য। এইদিকে অনেকটা সময় ধরে চুপ করে আছে আকাশ। এদিকে ইরা উঠে যেতে যাবে, তখনই ফুলগুলো ইরার হাত থেকে নিয়ে নেয়। আই লাভ ইউ টু ইরা, আই ওয়ান্ট টু ম্যারি ইউ অ্যান্ড মেক ইউ মাই লাইফ পার্টনার। কথাটা বলতেই ইরা আকাশকে জড়িয়ে ধরে। এতে সবাই ওখানে খুশি হয়। রিয়াও অনেক খুশি হয়, কেননা ইরা ওর পছন্দের মানুষটাকে পেয়েছে। এটাই ওর জন্য অনেক বড় পাওনা। ওরা যখন রাজি তখন ওদের বিয়ে আজকেই দিয়ে দেব। এই জন্য কি ও কোণে সেজেছে? অনেক লেট করে বুঝতে পারলে তাহলে। আমি বরাবর একটু বোকাই। কথাটা শুনে ইরা হেসে দেয়। এদিকে ওদের বিয়ে পড়ানো হয়ে যায়। বিয়ে পড়ানোর শেষে ইরাকে নিয়ে আসা হলো আকাশের বাড়িতে। বাড়িতে ইরা প্রথম এসেছে, এসে তো নিজেই অবাক হয়ে যায়, কেননা অনেক বড় বাড়ি এটা। এখন তো রাত 12টা বাজে, রুম সাজাবো কখন আর বাসর করবো কখন? সাজানো ছাড়াই যা করার করতে হবে। এদিকে একটু পরেই কিছু লোক উপর থেকে নামতে থাকে। ওদের দিকে কিছু বলতে যাবে, তখনই তোদের রুম সাজানো হয়ে গেছে? সাজানো হয়েছে মানে? মানে আমরা বাসা থেকে বের হওয়ার পরে লোক এনে তোর জন্য রুম সাজানোর ব্যবস্থা করেছি। তার মানে তোমরা আগে থেকে সবকিছু জানতে? হ্যাঁ, সবাই সব কিছু জানতো, শুধু তুমি কোনো কিছু জানতে না। ভেতরে আসো, বুঝাবো মজা। মজা তো আমি তোমাকে বোঝাবো, আগে রুমে আসো। ওরা দুজনে রুমে আসে, এসে বিছানায় বসে পড়ে। কেমন দিলাম সারপ্রাইজ? আচ্ছা, আমি যদি রাজি না হতাম? তুই যদি রাজি না হতিস, তোর বাবা থুকু বড় আব্বুকে রাজি করাতাম। বাবা কি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? আমি কেন বড় আব্বুকে বিয়ে করব? এখন তো তাই বললে। আরে হাদারাম, আমি বলতে চেয়েছি তুমি যদি রাজি না হতে বড় আব্বুকে বলে তোমাকে রাজি করাতাম। কখন তোমার কিরকম মেজাজ হয় সেটাই তো বুঝতে পারছি না। মেজাজের তো কিছুই দেখোনি। সেটাই তো দেখছি। আচ্ছা, আমি যে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, এতে তোমার কি খারাপ লাগেনি? তুমি যে খ্যাত কোনো ছেলেকে বিয়ে করবে না সেটা আমি জানি, সেজন্য খারাপ লাগেনি। সত্যি তুমি তো দেখি অনেক ভালো। কিন্তু এখন মনে হয় ভুল করেছি। কি ভুল করলে আবার? এই যে চাচাতো বোনকে বিয়ে করে নতুন করে আবার সে অহংকারী মেয়েটাকে দেখতে পারবো না তো। কি যে বলো না তুমি, আগে দেখেছো অহংকারী, এখন দেখবে আমি কতটা রোমান্টিক চাচাতো বউ। আসলে কি অহংকারী চাচাতো বোনের বদলে এখন রোমান্টিক চাচাতো বউ পেয়ে গেলাম? কথাটা শুনেই ইরা অনেক লজ্জা পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। এখানেই গল্পটা শেষ হলো। তবে একটা কথা, আকাশের পরিচয়টা গোপন রাখলাম, কেননা সব গল্পের মধ্যে পরিচয় প্রকাশ করতে হবে এমনটা তো কোনো কথা নেই। সেই জন্য নাম অনুযায়ী পরিচয় গোপন রাখতে হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।